রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হল, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপর নির্ভরতাই কারণ বলছে সিআইডি। দেশে প্রতিনিয়তই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়ার কারণ বলছেন শিক্ষাবিদরা। চট্টগ্রামের আসাদগঞ্জের সুটকিপল্লীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এবং চট্টগ্রামের কর্ণফুলীর তীরে কোরিয়ান ইপিজেটের প্রায় 90% ভূমি উন্নয়নের কাজ শেষ। বিনিয়োগ আকর্ষণে জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য সঞ্জিত সেনগুপ্ত আর নেই। ভোর 4টার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রোববার ভোর 4:24 দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল 9টায় হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর জিগাতলায় নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ বেলা 12টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে রাখা হবে। এরপর বিকেল 3টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহে শ্রদ্ধা জানাবেন সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। আগামীকাল সকাল 9টায় সিলেটে নেওয়া হবে সঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সেখান থেকে সুনামগঞ্জের শাল্লায় নেওয়া হবে। পরে বিকেল 3টায় নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয় আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। এটা বিরাট শূন্যতা। সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। একজন আমরা বাংলাদেশের মানুষ কেবলমাত্র একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হারালাম না, একজন বিশিষ্ট রাজনীতি তাকে হারালাম। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। চট্টগ্রামে আসাদগঞ্জের সুটকিপল্লী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশের গুদামগুলোতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় ফায়ার সার্ভিসের আরও 8টি ইউনিট যোগ দেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ ইমতিয়াজ। আমরা এখন আছি চট্টগ্রামের আসাদগঞ্জের সুটকিপট্টি এলাকায়। ঠিক সকাল 10টায় এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেই কারণে কিন্তু এখনো কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও এখানকার যারা সুটকিপট্টির ব্যবসায়ীরা আছেন, এলাকাবাসীরা আছেন, সবাই মিলে কিন্তু এখন অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। তারপরেও সকাল দিকে আগুনের যে ভয়াবহতা ছিল এখন কিন্তু তা অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে আসলে সকালে ঠিক 9:30টায় তারা আগুন লাগার খবরটি এখানে পান। 9:30 থেকে 10টার মধ্যে এখানে যে খবরটি পান, এরপরেই তারা ফায়ার সার্ভিসের প্রথমে কিন্তু 4টি ইউনিট তারা এখানে পাঠান আগুন নিবানোর জন্য। পরে যেহেতু এটি সুটকিপট্টি এলাকা, একটি ঘিঞ্জি এলাকা, সেই কারণে তারা এখানে আরো 8টি ইউনিট পাঠান। সেক্ষেত্রে মোট 12টি ইউনিট এখানে আগুন নির্বাপনের চেষ্টা করে। তো সেক্ষেত্রে তারা বলছে সকালে যে আগুনের ভয়াবহতা ছিল তা অনেকাংশে কমে এসেছে। তারা এখানে যে আগুনের ভয়াবহতা ছিল সেটি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসা সম্ভব হবে। তো আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুটকিপট্টির
পাশে ছোট্ট একটি বস্তি, এখানে প্রায় 15 থেকে 20টি পরিবার এখানে থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এই বস্তিটি একেবারেই পুড়ে গেছে আগুনের কারণে। এখন এই বস্তিটি নির্বাপনের চেষ্টা চলছে এবং বস্তির পাশে যেখানে পানি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এক একটি গুদাম। এখানে বিভিন্ন শুটকি মজুত করে রাখা হয়েছিল এমন একটি কোনো গুদামে, এই গুদাম থেকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমাদেরকে এখানকার প্রথমে আমরা এসে যাদের সাথে কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারাই আমাদেরকে জানিয়েছে। তবে সকালে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু আমরা জানি আসাদগঞ্জের এই শুটকিপট্টি এলাকাটি অনেকটা গিঞ্জি একটি এলাকা, যে কোনো একটি গুদামে বা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিন্তু দ্রুতই এটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি কোনো একটি গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, দ্রুতই কিন্তু অন্য গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এলাকাবাসীরা তারা প্রথমে কিন্তু এগিয়ে এসেছে, এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারপর আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আগুন লাগার সাথে সাথে কিন্তু তারা অনেকেই তাদের যে মজুত করা শুটকি ছিল সেগুলো বের করতে সক্ষম হয়েছে। অনেক ব্যবসায়ী বলছেন তারা তাদের শুটকি বের করতে পারেননি, তাদের অনেক বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে, যেহেতু বিক্রি করার জন্য তারা এই শুটকিগুলো এখানে মজুত করেছিল। তারপরে আপনারা দেখছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, চেষ্টা করছেন যাতে আগুন অন্যদিকে আর ছড়াতে না পারে, দ্রুতই যাতে আগুন নির্বাপন করা যায় এমনটি তারা এখানে চেষ্টা করছে। সেই সাথে এখানকার এলাকাবাসী যারা রয়েছে, বস্তির লোকজন যারা রয়েছে, এছাড়া শুটকিপট্টির ব্যবসায়ী সমিতির লোকজন যারা রয়েছে, আসাদগঞ্জের লোকজন যারা রয়েছে, তারা কিন্তু সবাই এখানে আছেন, একসাথে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে। এবং ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমাদের যেমনটি জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি 12টি ইউনিটই কিন্তু এই আগুন নিবানোর চেষ্টা করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শুটকিপট্টি এলাকা থেকে আগুনের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকিপল্লীর অগ্নিকাণ্ডের খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত থেকে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে, যদিও মামলার বছর পূর্তির বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড অপারেটিভ পর্যায়ে কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন, কেউ ভুয়া অ্যাকাউন্টে সম্পূর্ণ নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে টাকা ঢুকতে দিয়েছেন, আবার টাকাটা বের করতে দিয়েছেন। যারা কাজগুলো করেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করেছি। রিজার্ভ চুরির ঘটনায় নাম এসেছে ফিলিপাইন ও শ্রীলঙ্কার অপরাধীদের। তদন্ত করতে সেসব দেশ সফরও করেছেন সিআইডির প্রতিনিধি দল। সিআইডি বলছে মূল হোতাদের শনাক্ত করতে বিদেশি সংস্থাগুলোর উপর নির্ভর করতে হচ্ছে তাদের, আর এ কারণেই তদন্ত কিছুটা আটকে আছে। আমরা আটকে আছি কোথায়? আমরা তো বলছি যে 31শে জানুয়ারি যদি আমার কম্পিউটার সিস্টেম হ্যাকারের কন্ট্রোলে চলে গিয়ে থাকে 2016 31শে জানুয়ারি, তাহলে 1 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এটা কেন ঘটলো, আর 1 ফেব্রুয়ারি ফিলিপাইন ওটা কেন ঘটলো? ঘটলে কারা ঘটিয়েছে এটা আমাদের বের করে এটুকু সাহায্য আমাদের করো, তখন কিন্তু আমরা লিঙ্কটা খুঁজে পাবো। বলটা কিন্তু এখন দেশের বাইরে অন্য একটা বা দুটা বা তিনটা জায়গায় পড়ে আছে। এই ফিল্ড অপারেটিভদেরকে কোন দেশে কারা খেলিয়েছেন, মূল হোতা কারা, কিছু কমন ব্যক্তি থাকা উচিত। বিচ্ছিন্ন 3টা বা 5টা ঘটনার মধ্যে যে একটা কমন ব্যক্তি থাকলে খুব সহজভাবে আমি নিজেই কনভিন্স হব এবং কনভিন্স করতেও পারবো। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ মার্কিন ডলার হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়। 15ই মার্চ অজ্ঞাত হ্যাকারদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর উচ্চশিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশে চাকরির সংখ্যা না বাড়ায় শিক্ষিত বেকারের হার দিন দিনই বাড়ছে। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারা যোগ হন চাকরিহীন মানুষের পরিসংখ্যানে। বিভিন্ন গবেষণা বলছে কর্মসংস্থান ও তারুণ্যের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ।
দেশের চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতা সমস্যা নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না মানে চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট অপ্রতুল। আমাদের যে শিক্ষাক্রম এই চাকরিকে সামনে রেখে যোগ করা হয় তাহলে আমাদের জন্য ভালো হতো। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। অনার্স 4th ইয়ারে থাকা পর্যন্ত আমি জবের জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে হয়তো চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমি জব পেলাম, কিন্তু এটা ওইরকম সিকিউরিটি নেই। সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে। সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিলে সে ফার্স্ট ইয়ার থেকেই করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি। হ্যাঁ, ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরেকটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করব আমাদের দেশের আরো অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য এক বড় লাভ হবে। সমস্যা সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময় উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাকরির পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আছে বিভিন্ন প্রশ্ন, আর এ নিয়ে আগামীকাল দেখবেন সেলিয়া সুলতানার চাকরির বাজারের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে পর্যাপ্ত পরিমাণ উন্মুক্ত এবং সবুজ এলাকা রেখে প্রায় 90% ভূমি উন্নয়নের কাজ শেষ করেছে কোরিয়ান ইপিজেড। কর্তৃপক্ষের দাবি, পরিবেশ বান্ধব বেসরকারি এই শিল্প এলাকায় বিনিয়োগকারীদের চাহিদা মতো দরকারি সব সুবিধা রাখা হয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণে জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা বাড়ানোর কথা বলছেন তারা। সরজমিনে ঘুরে এসে কামরুল হাসান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। সবুজে ঘেরা রাস্তার দুপাশ, কৃত্রিম লেকের জলে পরিযায়ী পাখির জলকেলি আর পাহাড়ি অরণ্যে বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণ। এভাবেই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে চট্টগ্রামে প্রায় 2500 একর জমিতে গত 17 বছর ধরে গড়ে তোলা হয়েছে কোরিয়ান ইপিজেডের অবকাঠামো, যেখানে বর্তমানে 22টি কারখানায় জুতা, ব্যাগ, প্যাডিং, পোশাক তৈরি সহ বিভিন্ন কাজে কর্মরত রয়েছেন 17,000-এর বেশি শ্রমিক। গড়ে তোলা হচ্ছে কারখানা ও নকশা উন্নয়ন কেন্দ্র, আইটি পার্ক, ওষুধ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জায়গা ছাড়াও বিশেষভাবে রাখা হয়েছে মাঝারি উদ্যোক্তাদের জন্য জমি বরাদ্দের ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, বড় বিনিয়োগ আকর্ষণে আইন মেনে সব সুবিধাই রয়েছে পরিবেশ বান্ধব বেসরকারি এই ইপিজেডে। জমির লিজ দেওয়াটা অনেকটা কাস্টমাইজ, মানে ওর চাহিদা মতো আমরা জমি দিতে পারবো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে বিনিয়োগকারীরা সম্পূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশের বিষয়টা বিবেচনা করে ইনভেস্ট করতে পারবে, এটা একটা বিরাট ব্যাপার। এতে করে আমরা মনে করি বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট যে ইমেজ সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এই শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদনে যেতে সরকারের সময়োপযোগী পদক্ষেপ কামনা করেন তারা। All this has happened because of the cooperation of the authorities of the government. আমাদের আর একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স আছে, যেটা we are hoping that soon we will be able to get it, এবং এটা পেলে Korean EPZ will be fully operational. এটা হচ্ছে deed of transfer of land that has been acquired for Korean EPZ. কর্তৃপক্ষ বলছে, এই ইপিজেডে কর্মসংস্থানের সুযোগ হবে 1 লাখ মানুষের। উদ্যোগ, প্রতিবন্ধকতা সমাধান আর সফলতা, এই 4 মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে সবুজ শিল্পায়নের যে উদ্যোগ নিয়েছে তার বড় উদাহরণ এই কোরিয়ান ইপিজেড।
যা বেসরকারি ও বিদেশি জায়ান্ট কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন এই ইপিজেড সংশ্লিষ্টরা। তবে এর জন্য নানা সময় সৃষ্ট জটিলতা নিরসনে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ এই শিল্প সংশ্লিষ্টদের। কোরিয়ান ইপিজেড থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর হোটেল রেডিসনে E9 ফোরামের একাদশ মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিমন্ত্রী মোহাম্মদ বালিক উর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান আয়োজনের সহ আয়োজকের ভূমিকা পালন এবং E9কে সমর্থন দানের জন্য আমি ইউনেস্কোর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অংশগ্রহণকারী অন্যান্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুবৃন্দ, সংস্কৃতি, ধর্ম, বর্ণ এবং ভাষার বিভিন্নতা সত্ত্বেও বর্তমানে আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে সকলে একে অপরের উপর নির্ভরশীল। পারস্পরিক বোঝাপড়া, সহিষ্ণুতা, বন্ধুত্বকে এগিয়ে নিতে শিক্ষা সেতুবন্ধু হিসেবে কাজ করতে পারে। সমাজের সঠিক মূল্যবোধ, আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত গড়ে দিতেও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার জন্য শিক্ষা বা EFA কর্মসূচিকে আমি সেই প্রেক্ষাপটে দেখি যা থেকে E9-এর উদ্ভব হয়েছে। আমরা MDGর যুগে প্রবেশ করেছি, SDGর যুগে প্রবেশ করেছি। শিক্ষা বিষয়ক SDG 4 এর সঙ্গে MDG এবং EFA শিক্ষা ও অর্জন সময়ের আলোকে E9-এর উদ্যোগ এবং কৌশলের সমন্বয়ের জন্য এই বৈঠক অত্যন্ত সময়োপযোগী ও অর্থপূর্ণ। আমি মনে করি এক্ষেত্রে আমাদের এই বৈঠকের একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমি আরও বিশ্বাস করি আমাদের এই বিশ্বের জন্য একটি টেকসই সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে এই বৈঠক প্রয়োজনীয় কর্মপদ্ধতি গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক হবে। সুধীমণ্ডলী, E9-এর জন্ম 1993 সালে। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অধ্যুষিত 9টি উন্নয়নশীল দেশের সাধারণ শিক্ষা বিষয়ক লক্ষ্যসমূহ নিয়ে এই সংস্থা এখনো কাজ করে যাচ্ছে। এসব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সংঘবদ্ধ প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে টেকসই উন্নয়নের জন্য নতুন বৈশ্বিক এডুকেশন 2030 এজেন্ডার প্রেক্ষাপটে E9 উত্তর দক্ষিণ দক্ষিণ সহযোগিতার একটি সাধারণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। SDG 4 এর মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষার প্রসার। এইসব বৈশ্বিক আকাঙ্ক্ষা মনে রেখে আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকগণ SDG 4 এডুকেশন 2030 লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই 9টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন। ঢাকায় এই বৈঠক SDG 4 অর্জনের ক্ষেত্রে যৌথভাবে আমাদের করণীয় সম্পর্কে এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিগত দেড় দশক যাবৎ MDG আমাদের উন্নয়ন অভিযাত্রার পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে। বাংলাদেশ MDGর অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায়ে জেন্ডার সমতা অর্জন এবং প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ ভর্তি নিশ্চিতকরণ। বরং জেন্ডার সমতার ক্ষেত্রে বলতে পারি মেয়েরাই এখন বেশি স্কুলে যাচ্ছে বা পড়াশোনায় আছে। নতুনভাবে প্রণীত SDG 4 এ জেন্ডার সমতাকে আবারও একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমতাভিত্তিক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ SDG 4 এ বর্ণিত ফলপ্রসূ শিখন ফলাফল পেতে সহায়তা করবে। আমরা 2010 সালে একটি নতুন শিক্ষা নীতি প্রণয়ন করেছি। আমরা বেশ কিছু কৌশলগত নীতি এবং উদ্যোগও গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে
দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠী অর্থাৎ প্রতিবন্ধী শ্রেণী এবং অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ, সামাজিকভাবে অনগ্রসরদের অন্তর্ভুক্তির জন্য ব্যক্তি খাত বা বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব জোরদারকরণ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিকতর সুবিধা নিশ্চিত করতে বৃত্তি কর্মসূচির সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ এবং জীবনব্যাপী শিক্ষা ও সাধারণ শিক্ষার মানোন্নয়ন ও সার্বজনীনতা নিশ্চিতকরণ। যেসব উদ্ভাবনমূলক পদ্ধতি ও উপায় গ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষণ প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ইন্টারেক্টিভ ক্লাস, উন্মুক্ত এবং দূরশিক্ষা পদ্ধতির ব্যবহার, শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে এবং ভর্তির হার বৃদ্ধি করতে আমরা ইতিমধ্যে 1 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষাও চালু করেছি। শিশুদের শৈশবে মাতৃভাষায় শেখার অধিকারের বিষয়টি আমরা মাথায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা প্রাথমিক বইও প্রকাশ করছি। এর ফলে 2016 সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার 98% উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার 20% হ্রাস পেয়েছে। 2011 সালে ঝরে পড়ার হার ছিল 47%। বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও সাফল্যের পিছনে কাজ করছে। 2010 সাল থেকে এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা 2.25 বিলিয়ন পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ বই বিতরণ কার্যক্রম বলে আমি মনে করি। ভদ্রমহিলা ও মহোদয়গণ, জীবনব্যাপী শিক্ষণ পরিবেশ বান্ধব সবুজ দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের যৌথভাবে এক গ্রহ নিয়ে চিন্তা করার ও সবাইকে টেকসই উন্নয়নে সম্পৃক্ত করার জন্য এটা একান্তভাবে প্রয়োজন। শিক্ষা সামাজিক অন্তর্ভুক্তি সমর্থন করে, নারীর বিরুদ্ধে সহিংসতা হ্রাস এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করে, স্যানিটেশন, পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষণ ফলাফলের উপর এর একটা ইতিবাচক প্রভাবও রয়েছে। বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি বিষয়ে পঠন শিক্ষাকে সহজ করবে, শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন ঘটাবে এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের খাপ খাওয়াতে সাহায্য করবে। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকতা পেশায় যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এই পেশার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নীতিগত উপায় উদ্ভাবন এবং বিশেষ প্রণোদনার বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। স্বাধীনতার পর থেকে শিক্ষা আমাদের কাছে একটি জাতীয় অগ্রাধিকারের বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন দেশের জন্য সার্বজনীন শিক্ষাসহ বেশ কিছু বলিষ্ঠ দূরদর্শী উদ্যোগ নিয়েছিলেন এবং নারীদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। ওইসব দূরদর্শী উদ্যোগের ধারাবাহিকতায় 2030 সালের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং সমতা ভিত্তিক মানসম্পন্ন শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষণের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আমরা আমাদের সরকারের যে বাজেট, সে বাজেট শিক্ষা খাতে সবথেকে বেশি বরাদ্দ দিয়ে থাকি। এমডিজি 4 বাস্তবায়নের জন্য আমরা E9 বৈঠক থেকে সময়োপযোগী এবং বাস্তবমুখী সুপারিশমালা আশা করছি। আমার প্রত্যাশা আমাদের সর্বোত্তম কর্মোদ্যোগগুলোর বিনিময়
কর্মপরিকল্পনা এবং কর্মসূচি প্রণয়ন, অংশীদারিত্বের নতুন উপায় উদ্ভাবন এবং শিক্ষার উপর আঞ্চলিক ও আন্তর্জাতিক সংলাপ আহ্বান এই বৈঠক থেকেই শুরু হবে। আমি আত্মবিশ্বাসী যে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা একটি সংযুক্ত এবং জ্ঞানভিত্তিক উত্তর দক্ষিণ দক্ষিণের জন্য কাজ করবেন। আমি আশা করি এই বৈঠক থেকে এসডিজি 4 অর্জনের জন্য আমাদের অভিযাত্রা শুরু হলো এবং ঢাকা ঘোষণা আমাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে প্রতীয়মান হবে। বিদেশি অতিথিবৃন্দের এখানে অবস্থান আনন্দদায়ক এবং স্মরণীয় হয়ে থাকুক, এটা আমার প্রত্যাশা। আমি এই বৈঠকের সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে E9 বৈঠকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দর্শক, রাজধানী হোটেল রেডিসনে E9 ফোরামের একাদশ মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় 244 কোটি টাকা রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানায় ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। আগামীতে আরো বড় পরিসরে স্থায়ী কমপ্লেক্সে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এদিকে মেলায় আসা ক্রেতাদের প্রত্যাশা, বাণিজ্য মেলায় পরবর্তী আসরে পণ্যের গুণগত মান ও দামের দিকে নজর দিবে আয়োজক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বাণিজ্য মেলার শেষ দিনে প্রতিটি স্টলেই ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মূল্য ছাড়ে দরকারি পণ্যটি কিনতে শেষ দিনে জনস্রোত মেলা প্রাঙ্গণমুখী। এবারের মেলায় বিক্রি কিনে ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আর ক্রেতাদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই আয়োজনকে বাড়োয়ারি না করে আগামীতে পণ্যের মূল্য ও মানের দিকে বাড়তি নজর দেবে আয়োজকরা। যে বিক্রি টার্গেট ছিল গত বছরের তুলনায় আমরা প্রায় 30-35% গ্রোথ হয়েছে। উই আর ভেরি মাচ হ্যাপি। একটু বড় করে হলে, জায়গাগুলো একটু বেশি থাকলে তাহলে হাঁটা চলার সুবিধা হতো। দামগুলো যেন আসলে রিজনেবল হয়। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে এবারের মেলায় প্রায় 50 লাখ ক্রেতা দর্শনার্থীর সমাগম হয়েছে। আর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশি ক্রেতাদের কাছ থেকে রফতানি আদেশ পেয়েছে 243 কোটি 44 লাখ টাকা। পণ্যের বিক্রি বাড়ানোর পাশাপাশি এই মেলা দেশীয় শিল্প বিকাশেও বড় ভূমিকা রাখছে বলে জানান ইপিবি ভাইস চেয়ারম্যান। সামগ্রিক বিক্রয়ের পরিমাণ এই মেলায় হয়েছে 113.53 কোটি টাকা। ডিআইটিএফ শুধু পণ্যের রফতানি বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখছে তা নয়, এ মেলা দেশের পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়নে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামীতে বাণিজ্য মেলা হবে আরো বড় পরিসরে। শুধু পোশাক নয়, ভবিষ্যতে বাংলাদেশ সব ধরনের পণ্য রফতানি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই জায়গায় আর মেলা করা সম্ভব হচ্ছে না, সেই কারণে বসুন্ধরা এলাকায় বিশাল জমি নেওয়া হয়েছে, সেখানে পার্মানেন্ট আপনার এক্সিবিশন হল সেখানে স্থাপন করবে। এবারের বাণিজ্য মেলা থেকে প্রায় 3.5 কোটি টাকার ভ্যাট সংগ্রহ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সমাপনী অনুষ্ঠানে দৃষ্টিনন্দন স্টলের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট 42টি স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয় ইপিবি। এছাড়া সার্বিক সহযোগিতার জন্য বিভিন্ন সেবা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থাকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এ বিষয়ে আলোচনার জন্য বাণিজ্য মেলার সদ্য সমাপ্ত বাণিজ্য মেলার আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর উপসচিব ও বাণিজ্য মেলা 2017 সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম। জনাব রেজাউল করিম, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। গতকাল শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী, পরবর্তীতে 4 দিন যোগ হওয়ার পরে পুরো 35 দিনের মেলা। তো সেখানে একটি কথা বলা হচ্ছিল যে রপ্তানি হয়েছে, অর্থাৎ যে বিক্রয় হয়েছে 244 কোটি টাকার মতো বিক্রয় সেখানে হয়েছে। সেখানে যারা অংশগ্রহণ করছেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটা তুলে ধরা হয়েছে। আসলে সেখানে সেই তথ্যের নির্ভরযোগ্যতা আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আসলে একটা পদ্ধতির মাধ্যমে এই তথ্যগুলো নেওয়া হয়। তথ্যগুলো দেয় যারা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে ওনারা। একটা ফর্ম দেওয়া হয়, ফর্মটা পূরণ করেন এবং তারা যে পরিসংখ্যানগুলো দেয় তার ভিত্তিতেই এটা যোগ করে এই তথ্যটা প্রকাশ করা হয়। এখন ওনারা কতটুকু সঠিক দেন এটা ওনারা বলতে পারবেন, কারণ আমার যে অভিজ্ঞতা ব্যক্তিগত, যে অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান সঠিক বিক্রয় প্রকাশ করতে চান না। এক্ষেত্রেও সেরকম হয়েছে কিনা
এটা ঠিক বলা মুশকিল। সে কারণে আমরা যে পদ্ধতির মাধ্যমে যে তথ্য পেয়েছি আমরা কিন্তু সেই তথ্যটাই প্রকাশ করেছি। এটা চূড়ান্ত বলা যাবে কি যাবে না এই ব্যাপারটাও প্রশ্নবোধক, কিন্তু আমরা যেটা পেয়েছি আমরা সেটাই প্রকাশ করেছি। সেক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে বিদেশি বিক্রয় আদেশ পাওয়ার একটা প্রত্যাশা থাকে, এখানে যারা দেশের প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে সেই জায়গাটা থেকে আসলে বিদেশি রপ্তানি আদেশ কতটুকু আমরা পেয়েছি এবছরে? আপনি একটু আগে খবরে দেখেছেন রপ্তানি আদেশ পেয়েছি 243 কোটি টাকা বাংলাদেশি টাকাতে, এরকম একটা অর্ডার পেয়েছে। এই তথ্যটাও তাদের কাছ থেকে নেয়া যারা অর্ডার পেয়েছেন। এটা কিন্তু আমরা আমাদের কাছে অর্ডার দেইনি, বিদেশি প্রতিষ্ঠান মেলা অঙ্গনে যে সমস্ত প্যাভিলিয়ন এখানে দিয়েছিল তাদেরকে যে অর্ডার দিয়েছে আমরা সেই প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করে এই তথ্যটা আমরা প্রকাশ করেছি। এখানে একটা বিষয় বলা দরকার যে এটা কিন্তু আসলে বাণিজ্য মেলা, রপ্তানি মেলা নয়। রপ্তানি বাণিজ্যের অংশ মাত্র। তো সেক্ষেত্রে এখানে যতটুকু রপ্তানি অর্ডার পাওয়া গিয়েছে আমাদের বাণিজ্য মেলার প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাউন্ডের প্রেক্ষাপটে এটাকে কম বলা যাবে না, এটা যথেষ্ট। কারণ এই মেলাটা কিন্তু রপ্তানিটা মুখ্য বিষয় না, আদার্স বরং দেশি বিদেশি ক্রেতা এবং যারা উৎপাদক প্রতিষ্ঠান সবার প্ল্যাটফর্ম করে দেওয়াটাই হলো আমাদের কাজ। আমরা কিন্তু সেটা করে দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন লক্ষ লক্ষ দর্শক ক্রেতা এখানে সমাগম হয়েছে এবং এই প্ল্যাটফর্ম বা ফ্যাসিলিটেট যেটা করা আমরা সেটা করেছি এবং আপনারা দেখেছেন যেভাবে লোক সমাগম হয়েছে আমরা কিন্তু সেক্ষেত্রে সফল হয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলেন যে আসলে এটা রপ্তানির কোনো মেলা নয়, এটা আসলে একটি বাণিজ্য মেলা, কিন্তু আন্তর্জাতিক একটি নামের সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে আসলে আন্তর্জাতিক অঙ্গনের একটি পরিচিতি কিংবা আন্তর্জাতিক পর্যায় থেকে অনেকে এখানে অংশগ্রহণ করবে, সেই জায়গাটা আসলে কতটুকু? আপনার প্রশ্নটা খুবই যথার্থ, যেহেতু আন্তর্জাতিক শব্দ আছে। তো আন্তর্জাতিক বলার কারণ হলো এখানে তো শুধু বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে না, এখানে বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে এবং তাদের জন্য একটা উন্মুক্ত থাকে। এবং এই বাণিজ্য মেলা আপনারা দেখবেন একটি এলাকায় ফরেন জোন নামে সেটাকে অভিহিত করা হয় এবং ফরেন যে সমস্ত প্রতিষ্ঠান এখানে আসে তাদেরকে সেখানে বরাদ্দ দেওয়া হয়। এবং এবছরও 20টি দেশ এসেছে, এখানে তো শুধু বাংলাদেশ অংশগ্রহণ করেনি, 20টি দেশের 48টি প্রতিষ্ঠান এখানে কিন্তু স্টল প্যাভিলিয়ন নিয়েছে। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের 20টি দেশের অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং এটা যেহেতু অন্যান্য দেশের জন্য উন্মুক্ত, সে কারণে তো এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলাই বলতে হবে। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলেই আসে, সেটা হলো যে আপনি বলেন যে 20টি দেশ থেকে অংশগ্রহণ করেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে তাদের যে ডিলারশিপ রয়েছে কিংবা বাংলাদেশে তাদের যে এজেন্ট রয়েছে বিভিন্ন রপ্তানির ক্ষেত্রে সেই তারাই আসলে অংশগ্রহণ করে, ওই দেশ থেকে সরাসরি প্রতিষ্ঠান খুব কমই অংশগ্রহণ করে, সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত। আমরা শুধু তারা কেন, আমরা যখন বিদেশে অনুষ্ঠিত যে বাণিজ্য মেলা আমরা অংশগ্রহণ করে থাকি সরকারিভাবে বা বেসরকারিভাবে, সেখানেও কিন্তু আমরা ওই দেশে যারা থাকেন লোকাল মানুষ তাদের মাধ্যমে যোগাযোগ করেই কিন্তু আমরা সেখানে অংশগ্রহণ করে থাকি। তো ঠিক একইভাবে বিদেশ থেকে যারা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে থাকেন তাদের লোকাল এজেন্ট আছেন, তারা লোকাল এজেন্ট নিয়োগ করেন অথবা এম্বাসির মাধ্যমে তারা যোগাযোগ করে এখানে আসেন। তো আসলে এটা কিন্তু একটা সিস্টেম, এইভাবেই আসতে হয়। এখানে আরেকটি বিষয় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 20 দেশ এসেছে, আসলে আমাদের বাণিজ্য মেলাটা অনেক বেশি দিন ধরে হয়। আপনারা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে যদি ধারণা থাকে, বিদেশি মেলা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়, আমাদের মেলা 31 দিন, সেখানে আবার আরো 4 দিন বাড়াতে হয়েছে 35 দিন। এই বিদেশের যারা আসেন এই বাংলাদেশে অংশগ্রহণ করে 35 দিন থাকার যে খরচ, থাকার যে ব্যবস্থা, এটা কিন্তু খুবই ব্যয়বহুল। এবং আপনারা আরেকটু লক্ষ্য করবেন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে কিন্তু উন্নত মানের হোটেলের সংখ্যা কম, কম্পারেটিভলি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের উন্নত পর্যায়ের হোটেলের সংখ্যা কম এবং যেগুলো আছে এগুলো কিন্তু ব্যয়বহুল। বিশ্বের অনেক উন্নত
হোটেলেও কিন্তু বাংলাদেশে যে হোটেলে যে ভাড়ার পরিমাণ অনেকটাই কম থেকে আরেকটি বিদেশে প্রশ্ন করতে কম, চাই, বাংলাদেশে বেশি। বেশি সে থাকে। কারণে একদম বিদেশ থেকে শেষ একটি কোশ্চেন করতে চাই, একদম ছোট করে যদি আমাকে বলেন যে আমরা অনেক বছর থেকে বলছি যে স্থায়ী কমপ্লেক্সে যাবে পূর্বাচলে, সেটা আসলে কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, কবে সেই নতুন জায়গায় বাণিজ্য মেলা যাচ্ছে? আমরা, আপনারা জানেন যে ঢাকার পূর্বাচলে 20 একর একটা জমি সরকার রাজুকের মাধ্যমে বরাদ্দ দিয়েছেন এবং সেখানে কিন্তু চীনের সহযোগিতায় কাজ শুরু হয়ে গেছে এবং সে কাজ আশা করি আগামী 3 বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং সেটা একটা স্থায়ী কমপ্লেক্স। সেই স্থায়ী কমপ্লেক্স হলে শুধু 1 মাস মেলা না, এটা 12 মাসই হবে, আইটিমওয়ারি হতে পারবে বা এখন যেভাবে হয় এভাবেও হতে পারবে এবং তখন ঠিকই দেখা যাবে যে ওখানে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা বা আদার্স মেলা আয়োজন করা সম্ভব হবে। আচ্ছা, আমরা আপনার সঙ্গে একমত, আমরা সেরকম একটি মেলা দেখতে পাবো। সময় স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নতুন ভ্যাট আইনে বার্ষিক টার্নওভার 30 লাখ টাকার কম হলে কর আওতামুক্ত থাকবে এবং 80 লাখ টাকা টার্নওভারে 3% হারে কর দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল নরসিংদীর মাধবদীতে রাজস্ব সংলাপ 2017 অনুষ্ঠানে তিনি একথা বলেন। টেক্সটাইল পাওয়ারলুম ব্যবসার ঘাঁটি নরসিংদীর মাধবদীতে আয়োজিত রাজস্ব সংলাপে সবাই মিলে দেবকর, দেশ হবে স্বনির্ভর কিংবা রাজস্ব উন্নয়নের অক্সিজেন এমন স্লোগানের ব্যানারের সামনে যখন কর্মকর্তারা প্রধান অতিথির অপেক্ষা করছেন তখন কথা হলো এসপি ইনস্টিটিউটের সামনেই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। এদের কেউ রাজস্ব বিষয়ে বেশ সচেতন, আবার কেউ তেমন কিছুই জানেন না। আমাদের করের টাকা নিয়ে কি হচ্ছে এর জবাব দিতে দরকার। এই আয়োজন সম্পর্কে আপনার কিছু জানা আছে? সঠিক তো আমার জানা নেই। কর দিলে সরকারের আমাদের পিছনে, ওনার সরকার আমাদের পিছনে খরচ করতে পারবে। তবে করদাতাদের উদ্বুদ্ধ করার এই অনুষ্ঠান শুরুর পরেই দেখা গেল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। কর দেওয়ার ভীতি কাটিয়ে অনেকেই প্রশ্ন করলেন, তুলে ধরলেন নানা সমস্যার কথা। দেশ গড়তে রাজস্বে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করলেন শিক্ষার্থীরাও। আমি আশা করি যে মাধবদীর মাধ্যমে সারা বাংলাদেশে এই মেসেজটা যাবে যে যারা সত্যিকারের ব্যবসায়ী তাদেরকে কর দিতে হবে। অপ্রদর্শিত অর্থ আমাদের এই টেক্সটাইল সেক্টরে যদি বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয় তাহলে আমি মনে করি বাংলাদেশে এই যে বড় একটি জনগোষ্ঠী আনএমপ্লয়মেন্টের মধ্যে রয়েছে সেটি আমি মনে করি দূর হবে। আমাদের বইতে কোনো জায়গায় রাজস্ব সম্পর্কে কোনো কিছু লেখা নাই, যার কারণে আমরা কোনো কিছুই ভালো করে বুঝতে পারতেছি না। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে দেশের সর্বস্তরের মানুষের কাছ থেকেই কর নেওয়া উচিত। এতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমি নিজে একজন ছাত্রী হিসেবে তাতে অংশগ্রহণ করতে চাই। রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানান, জনগণের সম্পৃক্ত করার বিভিন্ন কার্যক্রমের ফসল হিসেবে অর্থ বছরের 8 মাসে 8 লাখ করদাতা নিবন্ধিত হয়েছে। পাশাপাশি হয়রানি বন্ধে জিরো টলারেন্স অবস্থানের প্রত্যয় জানালেন তিনি। নতুন আইনে ছোট ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার যেটা 30 লক্ষের নিচে তাদের কোনো বেড দিতে হবে না। যাদের 80 লক্ষের মধ্যে থাকবে তাদের জন্য হার খুবই সামান্য, মাত্র 3%। অনুষ্ঠানে 30 জন নতুন করদাতার হাতে সনদ এবং কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, নরসিংদী। ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের ডাকার ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা। বন্দর ও সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রপ্তানি পণ্যের চালান আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে বন্দর এলাকায় ছোট ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। তবে তাদের প্রতিবাদকে আমলে না নেয়ায় শনিবার বেলা 11টা থেকে বেনাপোল বন্দর দিয়ে যে কোনো আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা। এদিকে বাণিজ্য বন্ধ থাকায় দুপাশে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। বিভিন্ন পচনশীল দ্রব্য থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত তারা ধর্মঘট শেষ হয়নি, কখন শেষ হবে এটা বলতে পারছে না। আমরা এখনো পর্যন্ত গাড়ি ঢোকাতে পারছি না। ধর্মঘটের কারণে দুপারে ব্যবসায়িকদের শত শত গাড়ি আটকে পড়ে আছে। তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত আছেন মালামাল গ্রহণ করার। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক জর্জ মাভরিক্সের মতে রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। যদিও অধিকাংশ দুর্ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় বিষয়টি নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এখনো বড় বাধা বলে মনে করেন তিনি। গতকাল রাজধানীর হাজারীবাগে চামড়া শিল্প শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় সাভারে নির্মাণাধীন চামড়া শিল্প নগরীতে হাজারীবাগের শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান তিনি। ট্যানারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ ছাড়াও সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
ইস্পাত শিল্পের গুণগত মান নিয়ে আলোচনা ও বার্ষিক হালখাতা আয়োজন করেছে সালাম স্টিল কনস্ট্রাক্ট রি-রোলিং মিলস লিমিটেড। গতকাল ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ASW কার্নি। এ সময় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম দেশের বিভিন্ন জেলা থেকে আসা পরিবেশকদের SCCR এর প্রসারে কাজ করার আহ্বান জানান। দেশের চা কোম্পানি টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেড টাটা টি প্রিমিয়ার বাজারজাত শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে তেজগাঁয়ে এসিআই কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ও পরিচালক সৈয়দ আলমগীর সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুস রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন সহ 562টি শাখার ব্যবস্থাপক সহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আবারও জানিয়ে দিচ্ছে সমর বাণিজ্যের শিরোনামগুলি। সন্ত্রাসবাদ জঙ্গিবাদ প্রতিরোধে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার। E9 ফোরামে মন্ত্রী পর্যায়ের বৈঠকে উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় মাঠ পর্যায়ের অপরাধীরা শনাক্ত হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তদন্তে বিদেশি সংস্থার উপরই নির্ভরতার কারণ বলছে সিআইডি। দেশে প্রতিনিয়তই বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হয় কারণ বলছেন শিক্ষাবিদরা। চট্টগ্রামের আসাদগঞ্জের সুটকিপল্লিতে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। এবং চট্টগ্রামে কর্ণফুলীর তীরে কোরিয়ান ইপিজেটের প্রায় 90% ভূমি উন্নয়নের কাজ শেষ। বিনিয়োগ আকর্ষণে জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।